রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় 19টি গ্রেনেড নিষ্ক্রিয় করেছে পুলিশ। বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। বড়দিনের উৎসব পালিত হলো, সেখানেও কোনো ঘটনা হয়তো বা ঘটানোর অথবা 31st সেটাকে কেন্দ্র করেই তারা এই প্রস্তুতি নিচ্ছিল। সূর্যভিলার বাসিন্দাদের গতিবিধি ছিল সন্দেহজনক, এখনো আতঙ্ক। ওরা কারোর সাথে মিশতো না বা কোনো যোগাযোগ করতো না, বা কেউ গেলে ওরা দরজা ওইভাবে খুলতো না। এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই খুব ভীত, সংকুচিত, আতঙ্কিত। এরকম ঘটনা কারো কাম্য নয়। নজরদারিতে পলাতক জঙ্গিরা। জঙ্গি মাঝে মাঝেই আত্মপ্রকাশ করতে চেষ্টা করে। আমাদের এগুলি সবই নিয়ন্ত্রণে আছে। আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে বলেই এরা নিয়ন্ত্রণে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী 3 মাসের মধ্যে মেটানো হবে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যা, জানালেন ওবায়দুল কাদের। 6 মাসের মধ্যে কাউন্সিল শেষ করার ঘোষণা। জয়পুরহাটে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। 6 মাসের মধ্যে নিষ্পত্তির বিধান থাকলেও 16 বছরেও শেষ হয়নি ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের অসংখ্য মামলা। অবহেলা আর অনিয়মই কারণ বলছেন বিশিষ্টজনরা। প্রার্থনা আর মঙ্গল সঙ্গীতে সারা বিশ্বে উদযাপন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন। অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এবং কাল শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। টাইগারদের লক্ষ্য জয়, চ্যালেঞ্জিং সিরিজের প্রত্যাশা স্বাগতিকদের। বড়দিন ও 31কে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় বোমা নিষ্ক্রিয় কার্যক্রম শেষ করার পর একথা জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি আরো জানান, আস্তানায় রক্ষিত 19টি গ্রেনেড নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। বাড়ির ভেতর থেকে পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। এদিকে আশকোনায় জঙ্গি বিরোধী অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরকের উৎস জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রাজধানীর দক্ষিণখানে সূর্যভিলায় বিস্ফোরক দ্রব্য উদ্ধারে রোববার সকালে কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে শুরুতেই বাড়ির একটি কক্ষে ঝাঁঝালো গ্যাসের কারণে কাজ বন্ধ রাখতে হয় তাদের। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে গ্যাস ও ধোঁয়া অপসারণে কাজ শুরু করে। দুপুর নাগাদ ফায়ার সার্ভিসের কাজ শেষ হলে বাড়িতে ঢোকে বোম ডিসপোজাল ইউনিট। একে একে বিস্ফোরণ ঘটানো হয় কয়েকটি গ্রেনেড। উদ্ধার কাজ চলে সন্ধ্যার পরেও। এ সময় নিষ্ক্রিয় করা হয় 19টি গ্রেনেড। অভিযান শেষে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বাড়ি থেকে পুড়িয়ে ফেলা প্রায় 12 লাখ টাকা, কাগজপত্র, ল্যাপটপ সহ গ্রেনেড তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। তারা কোনো একটি ঘটনা ঘটানোর জন্যই আসলে এত বিপুল সংখ্যক যে বিস্ফোরক এবং অস্ত্র সেগুলো সংগ্রহ করেছিল। যে মহিলা মারা গিয়েছে, আত্মঘাতী হয়েছে, তাকে এবং তার কন্যাকেই হয়তোবা কোনো আত্মঘাতী হামলার জন্য ব্যবহার করে থাকতে পারত। উদ্দেশ্য ছিল বড়দিনের উৎসব পালিত হলো, সেখানেও কোনো ঘটনা হয়তোবা ঘটানোর অথবা 31st সেটাকে কেন্দ্র করেই তারা এই প্রস্তুতি নিচ্ছিল। শনিবার জঙ্গি বিরোধী অভিযানের পর সূর্যভিলা থেকে উদ্ধার করা নারীর লাশ ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন বোমার আঘাতেই তার মৃত্যু হয়েছে। যে ইনজুরিটা হচ্ছে বোম ব্লাস্টের জন্য হয়েছে। পাশাপাশি আমরা তাদের শরীর থেকে পিলেট, বোমের অংশ আমরা উদ্ধার করেছি এবং আমরা মোটামুটি কনফার্ম এটা বোম ব্লাস্টে মারা গেছে। ডিএনএ প্রোফাইলিং এর জন্য আমরা চুল এবং থাই মাসল রাখছি। পাশাপাশি আমরা বিছানা সংরক্ষণ করছি। এটা আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাবো।
আশকোনায় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরকের উৎস জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বিস্ফোরক নানা কৌশলে সন্ত্রাসীরা এগুলো গ্রহণ করে থাকে, সেই বিষয়গুলো কিন্তু আমরা গভীরভাবে তদন্ত করছি। মুসা জঙ্গিদের মধ্যে একজন এবং সে আমাদের তালিকাভুক্ত সন্ত্রাসী, তাকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। শুক্রবার মধ্যরাত থেকে দক্ষিণখানের পূর্ব আশকোনায় সূর্য ভিলা নামে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযান চলে শনিবার সন্ধ্যা পর্যন্ত। এই অভিযানে নিহত হয় 2 জঙ্গি, আত্মসমর্পণ করে 4 জঙ্গি আর আহত হয় 1 শিশু। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গি তৎপরতা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, শিগগিরই শীর্ষ জঙ্গিরা ধরা পড়বে। সকালে রাজধানীর শীর্ষ একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সারা পৃথিবীতেই জঙ্গি আছে, তা আমাদের এখানে জঙ্গি মাঝে মাঝেই আত্মপ্রকাশ করতে চেষ্টা করে, আমাদের এগুলি সবই নিয়ন্ত্রণে আছে। আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে বলেই এরা নিয়ন্ত্রণে আছে। সবসময় আমরা তাদেরকে অনুসরণ করে চলছি এবং তারা যে কোনো সময় ধরা পড়বে, এটা সত্যি। এবং আর সবচেয়ে বড় কথা হলো আমাদের জনগণ রুখে দাঁড়িয়েছে। জঙ্গি আস্তানায় অভিযানের পর আজও থমথমে অবস্থা বিরাজ করছে দক্ষিণখানের আশকোনা এলাকায়। আতঙ্কিত এলাকাবাসীর অভিযোগ, ভাড়াটিয়াদের তথ্য পুলিশ সংগ্রহ করলেও তদন্ত না করার কারণেই আস্তানা গড়ার সুযোগ পেয়েছে জঙ্গিরা। পুলিশ বলছে, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। অনলাইন ব্যবসায়ী পরিচয়ে পূর্ব আশকোনার 50 নম্বর বাড়ির নিচতলার এই ফ্ল্যাটটি চলতি বছরের 3রা সেপ্টেম্বর ভাড়া নেয় জঙ্গি মাইনুল ওরফে মুসা। পূরণ করেন ভাড়াটিয়ার তথ্য ফর্ম, তবে সেখানে নিজের পরিচয় গোপন করে নাম ধারণ করেন ইমতিয়াজ। মালিক কাতার প্রবাসী জামাল হোসেনের অবর্তমানে বাড়িটির দেখাশোনা করতেন মেয়ে জোনাকি। প্রতিবেশীরা জানান, ভাড়া নেওয়ার পর থেকেই অনেকটা আড়ালে থাকতেন বাড়ির সদস্যরা, কথা বলতেন না প্রতিবেশীদের সাথে। তবে রাতের বেলা নারী ও পুরুষের যাতায়াত ছিল বাড়িটিতে। ওরা কারোর সাথে মিশতো না বা কোনো যোগাযোগ করতো না, বা কেউ গেলে ওরা দরজা ওইভাবে খুলতো না, পদে এইভাবে আড়ালে থাকতো আর কি। এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই খুব ভীত, সংকিত, আতঙ্কিত। এরকম ঘটনা কারো কাম্য নয়। হুজুর টাইপের কিছু লোকজন যাতায়াত করতো ওখানে। আমরা মনে করতাম যে পাশে হয়তো মসজিদ, ওনারা হয়তো এখানে নামাজ পড়তেছে বা এই করতেছে, কিন্তু মহিলাগুলো যেগুলো ছিল এগুলো পর্দাশীল ছিল। এদিকে নিরিবিলি ও শান্ত পরিবেশে হঠাৎ করে এমন আত্মঘাতী ঘটনা ঘটায় অনেকটা বিচলিত এলাকাবাসী। দাবি, যাচাই করা হোক ভাড়াটিয়াদের দেয়া তথ্য। বাড়ি ভাড়া দিতে গেল ভয় সবার মাঝে বিরাজ করছে। ভাড়াটিয়ার যে তথ্যগুলো থানায় জমা দিচ্ছে, এই তথ্যগুলো থানায় পড়ে থাকলে চলবে না, এগুলো ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে তথ্যগুলো সঠিক নাকি এগুলা বেঠিক। এদিকে আত্মসমর্পণ করা জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে মূল হোতা খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু এখন পর্যন্ত আমরা কাউকেই পর্যাপ্ত জিজ্ঞাসাবাদের জন্য আমরা পর্যাপ্ত কিন্তু সময় পাইনি, আমরা অবশ্যই যদি কেউ সম্পৃক্ত থাকে, যে সম্পৃক্ত থাকবে তাকেই আমরা গ্রেফতার করব। জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশন প্রভাবমুক্ত হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মহানগর নাট্যমঞ্চে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের সঠিক বাণী প্রচারের তাগিদ দেন তিনি। আমার বিশ্বাস তাদের শুভবুদ্ধি হৃদয় হবে, সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারবেন, যারা এখানে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে পারবে, একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে। আজকে পত্রিকা আরেকটা ছবি আছে, যে ছবি দেখে আমার সমস্ত অন্তরাত্মা কেঁদে উঠছে। একটা 4 বছরের শিশু গ্রেনেড দ্বারা ক্ষতবিক্ষত হয়ে হাসপাতালে পড়ে আছে। কেন? জঙ্গি আক্রমণ হচ্ছে। জঙ্গি, মা জঙ্গি, বাবা জঙ্গি, জানি না সত্য কি কি অবস্থা জানি না। আমাদেরকে সঠিক ইসলামের যে বাণী, সেই বাণী নিয়ে সকলের ঐক্য সৃষ্টি করে আমাদেরকে দাঁড়াতে হবে। যে কোনো ভালো অর্জনকে বিতর্কিত করাই বিএনপির অভ্যাস বলে মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নাসিম বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ায় যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে যে অর্জন হয়েছে সবাই কিন্তু বলেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এমনকি পরাজিত প্রার্থীও বলেছেন যে নির্বাচন সে রায় মেনে নিয়েছে। তারপরেও বিএনপি একের পর এক বিভ্রান্তিমূলক হাস্যকর বক্তব্য দিয়ে যাচ্ছে। এরা হচ্ছে তাদের সেই পুরনো অভ্যাস যে কোনো ভালো অর্জনকে, ভালো ব্যবস্থাকে তারা বিতর্কিত করতে চায়। এই নির্বাচন ধারা অব্যাহত থাকবে এবং ইনশাআল্লাহ 2019 সালেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে শেখ হাসিনার নির্বাচন সরকারের অধীনে, এবং নির্বাচন কমিশন যেটা ভবিষ্যতে পুনর্গঠিত হবে তার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 3 মাসের মধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রামে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সকালে চট্টগ্রাম আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিবদমান গ্রুপগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সতর্ক করে দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে ছাত্রলীগের বিরোধ নতুন কিছু নয়, নানা গ্রুপ এবং উপগ্রুপে বিভক্ত এখানকার ছাত্রলীগের রাজনীতি। ওয়ার্ড থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কোথায় বিরোধ নেই, আবার বিভিন্ন নেতার নামে পরিচিতি পায় এসব গ্রুপ। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বিরোধের মাত্রা তুলনামূলক বেশি। মূল সংগঠন আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিরোধ কম নয়, বরং তাদের বিরোধের প্রভাব পড়ছে ছাত্রলীগের মধ্যে। বিরোধ হচ্ছে এই যে তাদের যে ছোটখাটো সমস্যা নিয়ে তারা একটা সংঘর্ষে জড়িয়ে পড়ে, সেগুলো যেহেতু দেশের ভাবমূর্তি নষ্ট করছে, শুধু না আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। এই অবস্থায় রবিবার সকালে বিবাদমান গ্রুপগুলির শীর্ষ নেতাদের সাথে হঠাৎ করে রুদ্রদ্বার বৈঠকে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে পুলিশ এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকেও ডাকা হয়। আগামী 3 মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে আমাদের পার্টির অভ্যন্তরীণ ইস্যুগুলো আছে, যেখানে যেখানে সমস্যা আছে এগুলো আমরা সমাধান করব। ছাত্রলীগকে আর খারাপ খবরের শিরোনাম দেখতে চাই না। এই বৈঠকে উপস্থিত পুলিশ এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরোধ সম্পর্কে ধারণা নেন ওবায়দুল কাদের। দেন বেশ কিছু নির্দেশনাও। কোথাও মারপিট হয়, কোথাও খুন হয়, কোথাও আপোষ হয়, আমরা আপোষ করার চেষ্টা করছি। বসে ঐক্যবদ্ধ করার একটা ব্যবস্থা চলছে। বিতর্কিত কোনো কর্মকাণ্ডে কেউ যদি জড়িয়ে যায়, সে যে হোক, তার পরিচয় যে হোক, এটাতে আমরা জিরো টলারেন্সে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ছাত্র না অছাত্র কিংবা এলাকার কোনো একজন ছেলে যদি কোনো একটা অপকর্ম করে, এটাতে যদি মিডিয়া যদি এটা ছাত্রলীগ হিসেবে প্রকাশ করে, আমরা কিভাবে দায়ী ভার নিতে পারি বা নেওয়ার কিভাবে যায় বা কিভাবে এড়িয়ে যাওয়া যায়। বর্তমানে চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আজম নাসির কেন্দ্রিক দুটি ধারার প্রাধান্য থাকলেও আরও অন্তত 4টি উপগ্রুপের আধিপত্য রয়েছে। একইভাবে ছাত্রলীগের রাজনীতি স্থানভেদে 5 থেকে 7 গ্রুপে বিভক্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরো থাকছে। চট্টগ্রামের পাহাড়তলীতে র্যাবের অভিযানে স্যাটেলাইট ফোন সহ বিপুল পরিমাণ রাডার যন্ত্রপাতি জব্দ, 4 জন আটক। উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এর আনুষ্ঠানিকতাকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে সারা দেশের গির্জাগুলো। সকালে বড়দিনের প্রধান প্রার্থনা, খ্রিস্টজাগের মধ্য দিয়ে গির্জায় গির্জায় শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। ভোর থেকে গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় সারা দেশে। অন্যায় আর পাপাচার থেকে রক্ষার বার্তা নিয়ে আসা ঈশ্বরপুত্র যীশু খ্রিস্টের জন্মদিনে ধর্মগুরুর সাথে প্রার্থনায় সমবেত হন খ্রিস্টান সম্প্রদায়ের নানা বয়সী মানুষ। প্রায় 2000 বছর আগে অন্ধকারচ্ছন্ন পৃথিবীতে আলোকবর্তিকা নিয়ে এসেছিলেন যিশু। অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে যিশু সে আহ্বানের পথ দেখাবে আজকের পৃথিবীকে। সুন্দরের জন্য, মঙ্গলের জন্য এমন প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। কারোর সাথে কোনো মনে কষ্ট রাখি না, সবাই খুব আনন্দ ফুর্তিতে এই দিনটা আমরা উদযাপন করে থাকি। এই সময়টা আসলে পরিবারের সবার সাথে যেমন আমরা মজা করতে পারি, তেমনি যাদের সঙ্গে বছর একবার এই সময়টাই দেখা হয়, সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগে। বড়দিনের প্রেরণা হচ্ছে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সবার মাঝে, সব ধর্মের মধ্যে শান্তি, এবং যিশু এসেছেন সব মানুষের জন্য। গির্জাগুলোতে সাজানো গোয়ালঘর, ক্রিসমাস ট্রিকে কেন্দ্র করে শিশু কিশোরদের মাঝে আনন্দের কমতি ছিল না। সান্তাক্লজকে উপর পেয়ে ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। যিশু খ্রিস্ট কালকে 12টায় জন্ম হয়েছে, এখন আশা করি সামনের বছরও ভালো যাবে।
বড়দিন উপলক্ষে অভিজাত হোটেলগুলোতে দিনভর ছিল জমকালো আয়োজন। সান্তা ক্লজের সাথে নাচ, ম্যাজিক শো, পাপেট শো উপভোগ করছে সব বয়সীরা। সবাইকে মেরি ক্রিসমাস। এখানে বাবার সাথে এসেছি আর অনেক মজা করছি। এখানে ক্রিসমাস পার্টির জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছে। সবার জন্য ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেট করা হয়, আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট স্যান্টার জন্যই এখানে আসে সবসময়। গিফট নিচ্ছে ওরা, সামনের দিনগুলোতে যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এই আশীর্বাদ আমি দিয়ে দিচ্ছি ওদেরকে সুন্দর সুন্দর গিফট দিচ্ছি। বড়দিনের আনন্দ উচ্ছ্বাসের সাথে যিশুর মানবতার বাণী ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা সবার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এই আহ্বান জানান রাষ্ট্রপতি। বঙ্গভবনের শুভেচ্ছা বিনিময় পর্বের শুরুতেই রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকার আর্চবিশপ ও বাংলাদেশের প্রথম কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। এরপর বিভিন্ন শ্রেণী পেশার খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। সাম্প্রতিক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এ সম্প্রীতি আমাদের আবহমান কালের ঐতিহ্য। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। শুভ বড়দিনে আমি একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। মামলা জটকে দুরারোগ্য ব্যাধির সঙ্গে তুলনা করে দ্রুত নিষ্পত্তি করতে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিচার বিভাগীয় সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিচারকদের যথাসময়ে এজলাসে বসা এবং দায়িত্ব সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের অবশ্যই মামলা জটের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে হবে। এজন্য আপনাদের পরিহার করতে হবে অপ্রয়োজনীয় সময়দানের সংস্কৃতি। আদালতের পুরো সময়কে বিচার কাজে ব্যয় করতে হবে। আমি শুনতে পাই কোন জেলা জজ মধ্যাহ্ন বিরতির পর আদৌ বিচার কাজে বসেন না। এটা আদৌ গ্রহণযোগ্য নয়। আইনে 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও 16 বছরেও শেষ হয়নি বিচার। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের নথি ঘেঁটে দেখা যায় ঝুলে আছে এমন অসংখ্য মামলা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামি খুঁজে না পাওয়ার কারণে বিচার থমকে যায়। বিশিষ্টজনরা বলছেন, মামলা সংশ্লিষ্টদের অবহেলা আর অনিয়মের কারণেই বিচার বিলম্বিত হচ্ছে। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। আর যেন আমার মতন কোনো নারী যেন কষ্ট না করতে পারে, দ্রুত যেন এই মামলাগুলা বিচার করে, এই মামলার বিচার যেন আমি পাই, আর আমার বাচ্চা যেন সুন্দরভাবে হাসি মুখে তার বাবার কাছে ফিরে যেতে পারে, এটাই আমি আশা করি সরকারের কাছে। এ কান্না স্ত্রী ও সন্তানের অধিকার ফিরে পাওয়ার আকুতি। মামলার ঘানি টানতে টানতে দীর্ঘ 15 বছর পেরিয়ে গেছে, তবুও স্বামীর অধিকার ফিরে পাননি তানিয়া আক্তার নার্গিস। আর সন্তান মনির হোসেন 16 কোঠায় পা রাখলেও বাবার দেখা পায়নি। নার্গিসের বয়স যখন 13, তখন চাচাতো ভাই মুক্তার ভুঁইয়ার মৌখিক বিয়ের ফাঁদে পড়ে সন্তান সম্ভবা হন। ডিএনএ টেস্টে সারাদিন যে আমি মেডিকেলে বসে আছি, কিন্তু ও আসে নাই। ঢাকায় স্থাপিত 5টি নারী ও শিশু নির্যাতন দমন আদালতের নথি ঘেঁটে আইনি বিধান 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির কোনো নজির খুঁজে পাওয়া যায়নি, বরং 15 বছরের বেশি সময় ঝুলে আছে অসংখ্য মামলা। এর জন্য আসামিদের হাজির করতে না পারাকে দায়ী করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এটার কারণ হচ্ছে কি, 180 দিনের মধ্যে যদি শেষ করা না হয় তাহলে কি হবে, এই জিনিসটা সুস্পষ্টভাবে ছিল না। আসামিকে খুঁজে পাওয়া যায় না। এত বড় ঢাকা শহরে হাজার হাজার লোকের মধ্যে, কোটি কোটি লোকের মধ্যে তাকে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। আদালতের রেকর্ড বলছে, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মোট 11,763টি মামলা বিচারাধীন রয়েছে। মামলা নিষ্পত্তির এই দীর্ঘসূত্রিতার জন্য ত্রুটিপূর্ণ আইন, বিচার সংশ্লিষ্টদের অবহেলা এবং অনিয়মকে দায়ী করছেন অ্যাডভোকেট সালমা আলী। আইন হলেও আইনের কিন্তু বিচারিক সমস্ত কিছু পুরনো আইনের আওতায় চলে। যেই কোর্টের বিচারক খুব কঠোর এবং খুবই অ্যাক্টিভ, দ্রুত নিষ্পত্তি করতে পারে, সেই কেস কেউ কিন্তু পারবে না। অথবা আমি প্রথম দায়িত্ব বলবো
বিচারকদের। 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20 ধারায় 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান রয়েছে। এছাড়া 31 ক ধারায় নির্ধারিত সময়ে মামলা নিষ্পত্তি না হলে তার কারণ জানিয়ে সরকারকে অবহিত করারও বিধান রয়েছে। কিন্তু 16 বছরেও আইনের এই বিধান পালিত হয়নি। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে 92 আরোহী নিয়ে রুশ সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত, সোচি উপকূলে মিলল ধ্বংসাবশেষ। জয়পুরহাটে এক কিশোরীকে ধর্ষণের পর নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায় শুক্রবার রাতে জয়পুরহাটের বানদিঘি গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কিশোরীকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে কালাই থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেছেন কিশোরীর ফুপা। এদিকে কিশোরীর মা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আমি এর সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই। আমার মেয়ের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। এক কাজ যারা করেছে তার গায়ে আমি সুবিচার চাই। আমি কনসালটেন্টের সাথে কথা বলেছি, ওনারা 72 ঘন্টা সময় দিয়েছে, যে তারপরে দেখে তারপরে ওনারা ভোট করবেন যে পরবর্তী ডিসিশনটা কি নেবেন ওনারা। শুধু রেপের জন্য এরকম ঘটনা হয়েছে নাকি তাকে আলাদাভাবে মার্ডার করার জন্য এসেছে নাকি ডাকাতি বা অন্য কোনো কিছু মোটিভ আছে কিনা সেগুলো তো আসলে আরেকটু সময় হলেই আমরা এটা বের করে ফেলতে পারবো। দেশ থেকে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, বরং নতুন করে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। কোমলমতি শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদে জড়িয়ে না যায় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। জঙ্গিরা কিন্তু এখনো গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আবার একটা মরণ ছবল মারার চেষ্টা করছে গোপনে। কাজেই আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সন্তানরা কি করে আপনারা লক্ষ্য রাখবেন। কেননা তো মাদ্রাসার শিক্ষকের জঙ্গি না। আপনার সন্তানদের গতিবিধি আপনি লক্ষ্য রাখবেন। সন্তানদের হঠাৎ যদি কোনো রকম পরিবর্তন লক্ষ্য করেন আপনার সন্তানদের মধ্যে, বা একটা ছাত্র যদি তার সহপাঠীর মধ্যে হঠাৎ যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে, তাহলেই মনে করবেন যে সেই ছেলেটি হয়তো বিলীন হয়ে যাচ্ছে। চট্টগ্রামে স্যাটেলাইট ফোন, হাই ফ্রিকোয়েন্সি সেট সহ বিপুল পরিমাণ রাডার যন্ত্রপাতি জব্দ করেছে র্যাব। এ সময় অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করা হয়। গতরাত থেকে শুরু করে আজ দুপুর পর্যন্ত শহরের পাহাড়তলী এলাকায় অভিযান চালায় র্যাব 7। এ সময় 4টি গোডাউন থেকে 34টি স্যাটেলাইট ফোন, 132টি রেডিও সেট, 3টি ট্রান্সমিশন ইউনিট সহ বিপুল পরিমাণ যন্ত্রাংশ জব্দ করে র্যাব, যার আনুমানিক মূল্য প্রায় 10 কোটি টাকা। অভিযানে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত 4 জনকে আটক করা হয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী এসব যন্ত্রপাতি সরকারের অনুমতি ছাড়া ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে র্যাব। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ এবং শ্রমিক সংগঠনগুলোর অনুরোধে আগামীকাল থেকে আশুলিয়ার বন্ধ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। সন্ধ্যায় বিজিএমইএ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। উদ্ভূত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে শ্রমিক ভাই বোনদের অনুরোধ ক্রমে এবং সার্বিক অর্থনীতির দিক বিবেচনা করে আমরা আশুলিয়ার যে 59টি কারখানা, সেই কারখানাগুলোর মালিক ভাইদেরকে অনুরোধ করছি কারখানাগুলো খুলে দিন। আর সংশ্লিষ্ট শ্রমিক ভাই বোনদেরকে অনুরোধ করছি আপনারা আগামীকাল সকাল থেকে স্ব কারখানায় যোগ দিন। দেশের বাইরের খবর। 92 জন আরোহী নিয়ে রাশিয়ার সোচি থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হওয়া রুশ সামরিক বিমানের যাত্রীদের সন্ধানে অভিযান চলছে। রোববার TU-154 মডেলের বিমানটির ধ্বংসাবশেষ কৃষ্ণ সাগরের সোচি উপকূলে পাওয়া গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 83 যাত্রী এবং 8 জন ক্রু নিয়ে রাশিয়ার সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি। মস্কো থেকে যাত্রা করে সোচি বিমানবন্দর থেকে জ্বালানি নেওয়া শেষে উড্ডয়নের 2 মিনিট পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানের ধ্বংসাবশেষের আশপাশে উদ্ধারকর্মীরা জীবিত কাউকে খুঁজে পায়নি। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ, যদিও নিউজিল্যান্ডের কন্ডিশনে তা বেশ কঠিন হবে বলেই মানছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় টাইগারদের সমীহ করছে স্বাগতিক নিউজিল্যান্ডও। কোচ মাইক হ্যাসনের প্রত্যাশা চ্যালেঞ্জিং সিরিজের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে যে শব্দটি, তা হলো কন্ডিশন। বিশ্বকাপ বাদে তাসমান সাগর পাড়ে বাংলাদেশের আগের সফর দুটি ছিল একেবারেই বিবর্ণ। তাই 2.5 বছর পর দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজটি সেই আক্ষেপ ঘোচানোর সঙ্গে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সত্যিকারের বড় দল হয়ে ওঠার মঞ্চ। নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের ভাবনার কারণ হলেও স্বস্তি হয়ে এসেছে মুস্তাফিজের শতভাগ ফিটনেসের খবর। যদিও প্রথম ওয়ানডেতে তিনি খেলবেন কিনা তা নির্ভর করছে ফিজের ওপরই। তবে হ্যাগলি ওভালে অভিষেক হতে পারে লেগ স্পিনার তানভীর হায়দারের। কন্ডিশনের বৈরিতার সঙ্গে প্রথম ওয়ানডেতেও জয়ের লক্ষ্য টাইগারদের। প্রথম ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট, সব যে কোনো টুর্নামেন্ট না, মানে ওয়ান সিরিজে সবসময় ইম্পর্টেন্ট থাকে, কারণ 3 ম্যাচের প্রথমটা যদি আল্লাহর মতো বের হয়ে যাওয়া যায় তখন অনেক সুবিধা থাকে। সো অবভিয়াসলি আমরা চেষ্টা করবো সেরকম। কালকেও হয়তো একটু ক্লাউডি থাকবে এবং যেটা ওয়েদার ফোকাসটা আছে, সো এখন ওইগুলো অ্যাডজাস্ট করে খেলতে হবে। আর ফর দ্য বেস্ট, আশা করছি ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো। আমি ফিজিওর সঙ্গে কথা বলেছি। মুস্তাফিজ খেলার জন্য শতভাগ ফিট, তবে সে খেলবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে তার উপর। ঘরের মাঠে নিউজিল্যান্ড ভালো খেললেও সবশেষ দুটি ওডিআই সিরিজে তারা হেরেছে বেশ বাজেভাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল হ্যাডলি ট্রফিতে হোয়াইট ওয়াশ হয়েছে ব্ল্যাক ক্যাপসরা। অবশ্য কিউই কোচ মাইক হ্যাসন আত্মবিশ্বাসী এই সিরিজে ঘুরে দাঁড়াবে তার দল, যদিও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মাশরাফিদের সমীহ করছেন স্বাগতিক কোচ। Task and Mustafiz, they've got a lot of really good performers, and they certainly performed a lot better away from home than perhaps they were 4 or 5 years ago. So, look, they're going to be a real challenge for us. নিউজিল্যান্ডের বিপক্ষে 25 ওয়ানডে খেলে পাওয়া 8 জয়ের সবগুলোই দেশের মাটিতে। এবার পালা ভিন দেশে টাইগারদের গর্জে ওঠার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় 19টি গ্রেনেড নিষ্ক্রিয়। বড়দিন ও 31কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের, জানিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রীর নির্দেশে কাল থেকে আশুলিয়ার 55টি বন্ধ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত বিজিএমইএ এর। শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান। আগামী 3 মাসের মধ্যে মেটানো হবে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যা, জানালেন ওবায়দুল কাদের। 6 মাসের মধ্যে কাউন্সিল শেষ করার ঘোষণা। প্রার্থনা আর মঙ্গল সঙ্গীতে সারা দেশে উদযাপন হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন। অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এবং কাল শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। টাইগারদের লক্ষ্য জয়, চ্যালেঞ্জিং সিরিজের প্রত্যাশা স্বাগতিকদের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।